ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব ধাতুবিদ্যা বা মেটালার্জি। অনেক দিন থেকে আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর ক্লাস। তো আমরা আলোচনা করছি ধাতুবিদ্যা বা মেটালার্জি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশনের পদ্ধতি। ধাতু নিষ্কাশনের জন্য বিজারণ পদ্ধতি কাজে লাগানো হয়। তাহলে ধাতু নিষ্কাশনের জন্য সব সময় ধাতু নিষ্কাশন মানে ধাতুর আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করার সময় আমরা সব সময় বিজারণ পদ্ধতি কাজে লাগাবো। এবার কোন ধরনের বিজারণ পদ্ধতি কাজে লাগাবো তা নির্ভর করবে সক্রিয়তা শ্রেণীতে ধাতুটির অবস্থানের ওপর। এবার সক্রিয়তা শ্রেণী কি? সক্রিয়তা শ্রেণী হচ্ছে জল, অক্সিজেন এবং লঘু অ্যাসিড এর সাথে বিক্রিয়ার ভিত্তিতে আমরা ধাতু এই যে জল, অক্সিজেন এবং লঘু অ্যাসিডের সাথে কোনো ধাতুর বিক্রিয়া ঘটানোর প্রবণতার ভিত্তিতে সক্রিয়তা কতটা সক্রিয়ভাবে বিক্রিয়া করছে তার ভিত্তিতে একটা শ্রেণী তৈরি করা হয়। তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ধাতুর সক্রিয়তা শ্রেণী। এই শ্রেণীতে তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী, এই শ্রেণীতে যত উপরের দিকে কোনো ধাতু আছে তার ক্যাটায়ন তৈরি করার প্রবণতা বা ইলেকট্রন বর্জন করার প্রবণতা তত বেশি। তাহলে আমরা যে শ্রেণীটা তৈরি করছি কিভাবে তৈরি করছি? ধাতুগুলোর সক্রিয়তার ক্রম হ্রাসমান গ্রুপে তৈরি করছি, আমরা ধাতুগুলোকে সাজাচ্ছি। তার মানে আমরা যখন ওপর থেকে নিচে নামবো কি হবে? ওপর থেকে আমরা নিচে নামবো সক্রিয়তা হ্রাস পাবে। এই শ্রেণীটার ওপর থেকে নিচে নামলে সক্রিয়তা হ্রাস পাবে। যত ওপরের দিকে ধাতু তার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করার প্রবণতা তত বেশি, অর্থাৎ নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করার প্রবণতা তত বেশি। সক্রিয়তা আরেকটা আমরা যখন অ্যাসিডের আলোচনা করেছি তখন এটা শিখেছি যে হাইড্রোজেনের ওপরে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত ধাতু আছে তারা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। যেমন জিঙ্ক প্লাস HCl H2 প্লাস ZnCl2, অর্থাৎ জিঙ্ক ধাতু হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। আর যারা হাইড্রোজেনের নিচে আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বা ধাতুর সক্রিয়তা শ্রেণীতে তারা সেই সমস্ত ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। আরেকটা কি জিনিস আমরা দেখতে পাই, এই শ্রেণীতে যত ওপরের দিকের ধাতু আছে তারা নিচের দিকের ধাতুর কোনো যৌগ অর্থাৎ লবণ থেকে সেই ধাতুকে অপসারিত করতে পারে। যেমন আয়রন প্লাস CuSO4 কি উৎপন্ন হবে? Cu প্লাস FeSO4, অর্থাৎ কপার সালফেটের নীল রঙের দ্রবণে যদি কয়েকটা লোহার পেরেক দেওয়া যায় কি হবে? দেখা যাবে কিছুক্ষণ পর কপার উৎপন্ন হয়ে কপারের লাল আস্তরণ পড়ছে। তার মানে আয়রন কপারের চেয়ে বেশি সক্রিয়। তো কপারের লবণ থেকে আয়রন কপারকে অপসারিত করতে পারে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমরা একবার দেখে নেব। সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলিকে আমরা কিভাবে সাজাই। প্রথমে আছে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, Fe, Sn, Pb, H, Cu, Hg,
মার্কারি, Ag সিলভার, গোল্ড, Au। এই হলো আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, Ag মার্কারি পারদ, Ag রূপা সিলভার, Au গোল্ড সোনা। এবার এখানে এই বরাবর অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা বাড়ে। আবার এই বরাবরই ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, ইলেকট্রন বর্জন ক্ষমতা বা বিজারণ ক্ষমতা বাড়ে। এই শ্রেণীর ওপরের দিকের মৌলগুলো সবচেয়ে সক্রিয়। এখান থেকে এই শ্রেণীতে আমরা এখানে তিনটে ভাগে ভাগ করব। কিভাবে নিষ্কাশন করব সেটা মনে রাখার জন্য। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম খুব সক্রিয় ধাতু। এরা হাইড্রোজেন বা কার্বন দিয়ে বিজারণ এদের করা যাবে না, বিজারণ করা যায় না। কি করা হয় এক্ষেত্রে? এদের ক্লোরাইড, ক্লোরাইড লবণ বা হাইড্রক্সাইডের, হাইড্রক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এদেরকে কি করা হয়? এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ক্ষেত্রে এদের ক্লোরাইড লবণ বা হাইড্রক্সাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। জিঙ্ক, Fe, Sn, PbH, H তো হাইড্রোজেন, কপার, এদের ক্ষেত্রে আমরা কি করি? এদের ক্ষেত্রে এদের অক্সাইড, এদের আকরিক থেকে অক্সাইড উৎপন্ন করা হয়। আকরিককে অক্সাইডে পরিণত করে বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। এদের অক্সাইডকে বিজারণ করে ধাতু নিষ্কাশন করা হয়। বিজারণের ক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? একটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, অর্থাৎ উচ্চ তাপে কার্বন দিয়ে বিজারণ করা। আরেকটা শত বিজারণ পদ্ধতি। আমরা এই পদ্ধতিগুলো সবই আজকে যদি সময় হয় সবই আলোচনা করব, নাহলে কিছু আলোচনা করব। শত বিজারণ বা থার্মিট পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আর Ag, Au এদেরকে, এদের অক্সাইডকে খুব উচ্চ, অক্সাইডকে খুব উচ্চ তাপে বিয়োজিত করে ধাতু নিষ্কাশন করা হয়। এখানে আমরা একটা তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী এবং মোটামুটি সেই সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয় তার একটা ছক আমরা পেয়ে গেলাম। অ্যালুমিনিয়াম দ্বারা ধাতব অক্সাইডের বিজারণ। এই পদ্ধতিকে বলা হয় গোল্ডস্মিডের থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের সাথে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এদের অক্সাইডের বিক্রিয়া ঘটানো হয়। উচ্চ
তাপে বিক্রিয়া ঘটালে কি হবে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং এই ধাতুগুলি বিজারিত হয়ে ধাতুগুলি নিষ্কাশন করা যায়। এই পদ্ধতিকে বলা হয় থার্মিট পদ্ধতি। তাহলে থার্মিট পদ্ধতিতে কি করা হয়, অ্যালুমিনিয়ামের সাথে অন্যান্য ধাতুর অক্সাইডকে যদি উচ্চ তাপে উত্তপ্ত করা হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে এবং ধাতুগুলি নিষ্কাশন করা যাবে। এই পদ্ধতিতে, এটা তাপদায়ী পদ্ধতি, সেই কারণে বিক্রিয়াকালীন উষ্ণতা থাকে 2000 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়াকালীন উষ্ণতা থাকে 2000 ডিগ্রি সেলসিয়াস। তাতে যেটা হয় যে ধাতুগুলো গলিত অবস্থায় থাকে। তো গলিত অবস্থায় থাকার জন্য যেটা হয় যে রেল লাইনের ফাটল জোড়া দেওয়ার জন্য বা কোনো যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার জন্য আমরা এই পদ্ধতিটা কাজে লাগাই। এখানে আমি একটা এই জোড়া দেওয়ার পদ্ধতি বোঝাবো বলে এই একটা ছবি এঁকেছি। এটা একটা ভাঙা পাক, ভাঙা পাক, ভাঙা রেল লাইনও হতে পারে, এখানে ভাঙা অংশটা আছে। এক্ষেত্রে কি করা হয়, এইখানে নেওয়া হয় 3 ভাগ অ্যালুমিনিয়াম Al2O, 3 ভাগ অ্যালুমিনিয়াম, 3 ভাগ অ্যালুমিনিয়াম নেওয়া হয় আর 1 ভাগ Fe2O3 নেওয়া হয়। একে বলা হয় থার্মিট মিক্সচার। আর এই যে জোড়া দেওয়ার পদ্ধতি, এটাকে বলা হয় থার্মিট ওয়েল্ডিং। তাহলে টার্মগুলো আমরা মনে রাখি। থার্মিট মিক্সচার খুব 9 এর 10 এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, থার্মিট মিক্সচার। আর কি করা হয়, এটা একটা সিলিকা নির্মিত উচ্চ তাপ সহ মুচি। এটা হচ্ছে সিলিকা নির্মিত উচ্চ তাপ সহ মুচি। আর এটা ম্যাগনেসিয়াম ফিতে, ম্যাগনেসিয়াম ফিতে। এখানে নেওয়া হয় ম্যাগনেসিয়াম গুঁড়ো প্লাস বেরিয়াম অক্সাইড। এই মিশ্রণে ম্যাগনেসিয়াম ফিতের সাহায্যে আগুন ধরানো হয়। তার ফলে এখানে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং এই পদ্ধতিতে গলিত আয়রন উৎপন্ন হয়, যেটা এই ছিদ্র দিয়ে নির্গত হবে এবং এই ফাটলটাকে ভরাট করতে সাহায্য করবে। থার্মিট মিক্সচার, থার্মিট মিক্সচার কাকে বলবো তাহলে, 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়ামের মিক্সচারকে আমরা বলবো থার্মিট মিক্সচার। এই যে জোড়া দেওয়ার পদ্ধতি, একে বলা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। থার্মিট ওয়েল্ডিং। আর বিক্রিয়াটা কেমন হয়, বিক্রিয়াটা Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম ইকুয়াল টু Al2O3 প্লাস 2Fe। বিক্রিয়াটা খুব সোজা বিক্রিয়া, দেখতেই পাচ্ছ। Fe2O3 ছিল, 2Fe হয়ে গেল, আর এই O3 টা অ্যালুমিনিয়াম এর সাথে জুড়ে গেল Al2O3। কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা মধ্যম সক্রিয় ধাতুর নিষ্কাশন। মধ্যম সক্রিয় ধাতুগুলি যেমন জিঙ্ক, কপার, লেড, টিন, তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে আমরা এই কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা ধাতু নিষ্কাশন করে থাকি। এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এই ধাতুগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এদের কার্বনেট বা সালফাইড আকরিক পাওয়া যায়। আরেকটা যেটা, এদের অক্সাইড গুলো
কম স্থায়ী। মুক্ত অবস্থায় পাওয়া না গেলেও কি হবে, এদের অক্সাইড গুলো কম স্থায়ী, অক্সাইড গুলি কম স্থায়ী। এটাই এই পদ্ধতিতে নিষ্কাশনের চাবিকাঠি। এই নীতিকে আমরা কাজে লাগাই। তো প্রথম ধাপে এই কার্বনেট বা সালফাইড আকরিক থেকে অক্সাইডে পরিণত করা হয়, অক্সাইডে পরিণত করা হয়। তারপর উচ্চ তাপ এবং কার্বন দিয়ে বিজারিত করে ধাতুকে নিষ্কাশন করা হয়। যেমন জিঙ্ক কার্বনেট থেকে প্রথমে জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়, জিঙ্কের অক্সাইড। তারপরে একে 1400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কার্বন দিয়ে বিজারিত করলে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড পাওয়া যায়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা অধিক সক্রিয় ধাতুর নিষ্কাশন। অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু অর্থাৎ যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের দিকে আছে, এদের ক্ষেত্রে কি হয়, এরা তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী। তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী হওয়ায় অক্সিজেন যেহেতু তীব্র তড়িৎ ঋণাত্মক, তো এই ধাতুগুলোর অক্সিজেনের প্রতি আসক্তি খুব বেশি, অক্সিজেনের প্রতি আসক্তি বেশি। তীব্র। এবার এদের অক্সিজেনের প্রতি আসক্তি তীব্র হওয়ায় এখানে আমরা কার্বন বিজারণ পদ্ধতি কাজে লাগাতে পারি না। কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। করা যায় না। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কার্বন বিজারণ পদ্ধতিতে কেন নিষ্কাশন করতে পারি না, তার কারণ অক্সিজেনের প্রতি আসক্তি খুব বেশি। তো এই ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়, উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে, উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে গলিত ক্লোরাইড বা হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করে এই পদ্ধতি প্রকৃতপক্ষে ধাতব আয়নের তড়িৎ বিজারণ পদ্ধতি। যেমন Mn+ একটা ধাতব আয়ন উৎপন্ন যদি হয় ক্যাটায়ন, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, গিয়ে n ইলেকট্রন গ্রহণ করবে, করে ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোডে জমা হবে। তো আমরা সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম ধাতুর নিষ্কাশন কিভাবে করব? সোডিয়াম ধাতুর নিষ্কাশন এক্ষেত্রে আমরা ব্যবহার করি আয়রন ক্যাথোড, আয়রন ক্যাথোড আর গ্রাফাইট অ্যানোড, গ্রাফাইট অ্যানোড আর গলিত NaCl। আয়রন ক্যাথোড নিই, গ্রাফাইট অ্যানোড নিই, নিয়ে গলিত NaCl এর বিশ্লেষণ করলে আমরা প্রথমে যে দুটো ক্যাটায়ন পাই সেটা হচ্ছে Na+, যে দুটো ক্যাটায়ন না সরি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন পাই Na+Cl-। এবার ক্যাথোডে যাবে Na+, Na+ একটা ইলেকট্রন নিয়ে Na ধাতুতে পরিণত হয়ে ক্যাথোডে জমা হবে, সোডিয়াম ক্যাথোডে জমা হলো।
হবে অ্যানোডে ক্লোরিন মাইনাস Cl এ পরিণত হবে আর একটা ইলেকট্রন ছাড়বে, দুটো Cl যুক্ত হয়ে উৎপন্ন হবে Cl2 গ্যাস। এখান থেকে মানে ধাতুবিদ্যা বা মেটালার্জি থেকে মাধ্যমিক 17তে যে প্রশ্নগুলো এসেছিল 1.14 এসেছিল নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? বক্সাইট, হেমাটাইট, ম্যালাকাইট, চ্যালকোপাইরাইটিস। তো আমরা আগের ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবো যে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক বক্সাইট। তারপরে আজকের ক্লাসে আলোচনা হয়েছে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে অ্যালুমিনিয়াম, এটা একটা ম্যাচিং এর মধ্যে ছিল। ধাতু সংকর কার সাথে উপস্থিত? টিন। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় তার সমীকরণ এই ক্লাসে আলোচনা করলাম আমরা। কার্বন বিজারণ পদ্ধতি। CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্ক যোগ করলে কি হয় ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, এটা আগের ক্লাসে ছিল। মাধ্যমিক পরীক্ষা 18তে যে প্রশ্নগুলো এসেছিল মেটালার্জি থেকে 1.14 এসেছিল নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? তো এখানে অপশনে দুটো অপশন লিখলেই উত্তর ঠিক হবে, পিতল এবং ব্রোঞ্জ। দুটোতেই জিঙ্ক আছে, ব্রোঞ্জে জিঙ্কের পরিমাণ কম এবং পিতলে বেশি। এই দুটো ম্যাচিং এ ছিল। যে মৌলের আনায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরাইডের আনায়ন মরিচা পড়াকে ত্বরান্বিত করে। যে কোনো SO4 মাইনাস যে কোনো আনায়ন ত্বরান্বিত করে। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। আর কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। এটা একটা ডাইরেক্ট প্রশ্ন, আমরা আকরিক যেখানে আলোচনা করেছিলাম সেখানে ব্যবহার সব বলে দিয়েছি। প্রাথমিক পরীক্ষা 20তে যে প্রশ্নগুলো এসেছিল 1.14 এসেছিল লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত আমরা আকরিকের সেই চ্যাপ্টার থেকে বুঝতে পারবো যে Fe2O3। এটা এই দুটো একটা ম্যাচিং এ ছিল, ম্যাচিং এ আরো দুটো প্রশ্ন ছিল, নাহলে গোটা ম্যাচিংটা দেওয়া যেত। আরো দুটো এরকম অন্য জায়গার প্রশ্ন ছিল। তো এখান থেকে যে দুটো ছিল ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, তাহলে জিঙ্কের অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা ধাতুটি নিষ্কাশন করা হয়। ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণের চেয়ে বেশি। পিতলে আছে কপার আর জিঙ্ক, জিঙ্কের তুলনায় কপারের পরিমাণ বেশি। 3.8 এ এসেছে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত সমীকরণ থেকে লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। থার্মিট পদ্ধতি আমরা আজকের ক্লাসে পড়েছি। তো থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড Fe3O4 প্লাস অ্যালুমিনিয়ামের যে বিক্রিয়াটা হয়েছিল সেটা এরকম, Fe3O4 বা Fe2O3 তাতে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম Al2O3 2Al প্লাস 2Fe। সমিত সমীকরণ মানে ব্যালেন্সড ইকুয়েশন। এই পদ্ধতির একটি প্রয়োগ এই ক্লাসে আমরা আলোচনা করেছি যে রেল লাইনের ফাটল বা যন্ত্রাংশের ফাটল বন্ধ করার জন্য এই পদ্ধতি কাজে লাগানো হয়। আরেকটা প্রশ্ন এর অথবাই ছিল CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে বিক্রিয়া ঘটে সেটার সমিত রাসায়নিক সমীকরণ দাও। আলোচনা হয়ে গেছে তাও লিখছি, Fe প্লাস CuSO4 ইকুয়াল টু Fe প্লাস ইকুয়াল টু Cu প্লাস FeSO4, অর্থাৎ FeSO4 কে CuSO4 এর জলীয় দ্রবণে যোগ করলে সেই জলীয় দ্রবণ থেকে কপার অধক্ষিপ্ত হবে, Cu প্লাস FeSO4। তারপরের একটি প্রশ্ন যে এই বিক্রিয়া থেকে Fe ও Cu এর অবস্থান থেকে সক্রিয়তা শ্রেণীতে কি অবস্থান সম্পর্কে আমরা কি ধারণা করতে পারছি। এখান থেকে ধারণা করতে পারছি যেহেতু Fe Cu কে অপসারিত করতে পারছে তার লবণ থেকে, তার মানে আয়রন ধাতু বেশি সক্রিয়। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রনের অবস্থান কপারের ওপরে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে ক্লাসগুলোকে ফলো করতে থাকো, এই ধরনের আরো কোশ্চেন আনসার আমরা আলোচনা করতে থাকবো। ভালো থেকো।